আমরা একটা পুলিশের বাঁশি শুনলে থরথর করে কেঁপে উঠতাম। রাত্রি যদি মানে সেই আগস্ট মাসের 1 তারিখে 2 তারিখে যদি প্রিন্স ভাইয়ের বাসার সামনে 3-4টা পুলিশ ঘোরাফেরা করতো, পুরো বাসায় কিয়ামত হয়ে যেত সঙ্গে সঙ্গে। খাওয়া দাওয়া বন্ধ, তাড়াতাড়ি মতো লাইট বন্ধ করো, আর এটা বাসিয়ে নাম একটু কান্নাকাটি করি। এই অবস্থা ছিল রিয়েলিটি। এবং এটা মির্জা ফখরুলের সেম অবস্থা। যারা জেলে ছিল, জেলে বসে তারা কাঁপছে, আর জেলের বাইরে ছিল তারা আরও বেশি কেঁপেছে। তো সেখানে তারা যা কিছু পেয়েছে আনএক্সপেক্টেড। তো এই আনএক্সপেক্টেড যখন আপনি কোনো কিছু পাবেন, সেইটার মূল্যায়ন করার মতো মানে শক্তি 99.99% লোকের থাকে না। যারা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিতভাবে কিছু হয়, এবং অপ্রত্যাশিতভাবে কোনো নিয়ামত যদি আসে, কোনো পুরস্কার আসে, ওটা প্রায় অবমূল্যায়িত হয়, নষ্ট হয়। সবরে মেওয়া ফলে। তো একজন বলতেছিল যে বেশি সবর করলে মেওয়া পচে যায়। তো এখন আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যে মেওয়াটা দিছে, এটা এখন পচনশীল অবস্থায় রয়ে গেছে। আর এই পচনশীল অবস্থার কারণে প্রত্যেকটা মানুষ যে কথা বলছে, অঙ্গভঙ্গি করছে এবং যে শব্দ উচ্চারণ করছে, এটা রীতিমতো দূষণ তৈরি করছে। যে ট্র্যাডিশন যেরকম ছিল তার বাইরে আসলে উনি কিছু দেখতে পেলেন না। ওনার কাছের যে সমস্ত দলের কথা উনি বলেছেন, যে সেই দলগুলো আসলে খুব কাছাকাছি আছে বলে আপনার মনে হয়? ধরেন বিএনপির কথা যদি বলি, জামায়াতে ইসলামী এখন এই দীর্ঘ আলোচনার জুলাই সনদ যেটি প্রণয়ন হয়ে বাস্তবায়নের পথে আটকে গেল, এবং সেটি নিয়ে মাঠের রাজনীতিও শুরু হলো, সমাবেশ চলছে জামায়াতে ইসলামী। মানে আপনি মনে করেন যে এগুলোও কি আসলে কোনো ডিজাইন, না এর মধ্যে যে সংঘাতের জায়গাটা, মানে সংঘাত মানে নির্বাচন নিয়ে যে সংশয়, সেটি কি আসলে মাঠে এখন যেটি চলছে আর এই যে যাওয়া, এর মধ্যে কোনো ডিফারেন্স দেখেন কিনা আপনি? প্রথমত হলো যে একটার সঙ্গে আরেকটার সংযোগ নেই, শর্ট সার্কিটও হচ্ছে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, রাজনৈতিক দল, ইলেকশন কমিশন, জনগণ, তো এই যে সবার মধ্যে একটা ইন্টারকানেক্টিভিটি থাকবে। তো এখন বর্তমান যে সমস্যা হয়ে গেছে যে কারোর সঙ্গে কারো ইন্টারকানেক্টিভিটি নেই। একে অপরের মধ্যে যে বিদ্যুৎ সঞ্চালনটা হবে, ওইরকম কোনো সঞ্চালন লাইনটা নেই। ফলে সবাই যার যার জায়গা থেকে লম্ফঝম্প করছেন, কথাবার্তা বলছেন, এবং ওই জায়গাতেই সব কিছু সীমাবদ্ধ থাকছে। যমুনাতে অনেক কথা হচ্ছে, কিন্তু যমুনার কোনো কথার প্রভাব ক্যান্টনমেন্টে যাচ্ছে না। আবার বঙ্গভবন নামে আমাদের একটা সর্বোচ্চ প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যা কিছু হচ্ছে ওইটার কোনো প্রভাব যমুনাতে যাচ্ছে না। বিএনপির অফিসে কি হচ্ছে ওটা নিয়ে জামাতের কোনো মাথা ব্যথা নেই। জামাত কি করছে ওটা বিএনপি কল্পনাও করতে পারছে না, তাদের ওই ডিকশনারির মধ্যে ঢুকছে না। জামাত ওটাকে তারা আরবিতে করছে না, ফার্সিতে করছে না, উর্দুতে করছে, দে ক্যান নট থিঙ্ক। তারা ওইটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, জামাতকে আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, ওরা যা করে তাই। এরপরে রেজাল্ট আউট হওয়ার পরে সেটা ডাকশুতে রেজাল্ট আউট হওয়ার পরে তারা হাই আল্লাহ কি হলো, এটা কি অবস্থা, এরকম একটা অবস্থা চলছে। তো কাজেই যেহেতু কোনো একটা জিনিসের মধ্যে সংযোগ নেই, ধরুন আপনার ভেড়ামারাতে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, তারপরে অন্য 10 জায়গাতে 10টা, কাপ্তাইতে বিদ্যুৎ কেন্দ্র আছে, বা এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে ঠিকই, কিন্তু সঞ্চালন লাইন না থাকার কারণে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। তো এখন আমরা ট্যাক্স দিচ্ছি, পেমেন্ট করছি, বিদেশ থেকে ঋণ নিচ্ছি, ঋণ পরিশোধ করছি, সব কাজগুলি হচ্ছে, এবং জনগণের উপর যে দায়, সেই দায়টা ক্রমশ চাপছে, বাড়ছে, ঋণের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সরকার যখন আসছে, মানে তার সাথে অন্তত পক্ষে 10 থেকে 12 বিলিয়ন ডলার অতিরিক্ত আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছে এই সময়ের মধ্যে। আমাদের ব্যাংকিং সেক্টরে দেখা গেল যে খেলাফি ঋণের সংখ্যা, শেখ হাসিনা যখন গিয়েছে 2 লক্ষ কোটি টাকার মতো ছিল, এখন 5,30,000 কোটি টাকা এই 1 বছরে। তো এই জিনিসগুলো মারাত্মকভাবে হয়েছে। তো স্বাভাবিক, কারণ দেশের বাইরে যেহেতু যারা চলে গিয়েছেন তারা তো আর খেলাফি ঋণ না, ওটাই বলছি। হ্যাঁ, ওটাই বলছি। মানে ব্যাপার হলো, চিন্তা করুন যে যদি 10 লক্ষ কোটি টাকা থাকে টোটাল, তার মধ্যে 5,30,000 কোটি টাকাই খেলাফি। এখন এই দায়গুলো আমাদের হচ্ছে, কিন্তু আমরা 700 কোটি টাকা, 800 কোটি টাকা বা কত কোটি টাকা খরচ করে যে জাতিসংঘে গেলাম, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এবং এটা নিয়ে প্রশ্ন করার মতো কোনো লোক নেই, চ্যালেঞ্জ জানানোর মতো কোনো লোক নেই, কোনো প্রতিষ্ঠান নেই, যার মতো করে চলছে। তো সেই দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে নির্বাচন হবে, ইলেকশন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয়, একেবারে নিকট যদি আপনি নেপালের উদাহরণ ধরেন, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিছু সংস্কারের ব্যাপারে। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, সংবিধান থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়ে কথা বলা, কাজ করার কোনো এখতিয়ারই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের নেই। আমাদের একমাত্র কাজ হলো নির্বাচন দিয়ে সেখানে চলে যাওয়া। কিন্তু এই
এই সরকার যেটা করছে তাদের মূল ব্যাপার হলো একটা নির্বাচিত সরকার এবং সবচেয়ে ব্রুট মেজরিটি নির্বাচিত সরকার যা করতে না পারে, কল্পনা না করতে পারে, সেই সকল কাজ করার জন্য তারা ইতিমধ্যে এই ক্ষেত্রে জাতিসংঘে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে সবচাইতে বেশি ম্যান্ডেট নিয়েই এই সরকার মানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, মানে জনগণের। মানে ফার্স্ট থিং হলো যে আমি তার বক্তব্যটা আসলে কখনো শুনিনি, মানে উনি আসার পরে উনি কিন্তু উল্লেখ করেছেন। আমি বলি সবচেয়ে আশ্চর্য, আপনি শুনেছেন, আপনি যেহেতু মিডিয়াতে আছেন, আপনার এই টকশো চালাতে হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, তারপরে শেষে একজন লেখক হিসেবে আমার যতগুলো পরিচয় আছে, উনি ক্ষমতা আসার পরে ওনার একটি ভাষণ আমি 30 সেকেন্ড শুনিনি। এই কারণ হলো উনি কী বলবেন এটা আমি জানি, আর ওনার সেই ভাষণের 2 পয়সার গুরুত্ব নেই যেভাবে অতীতে যে ভাষণগুলো দিয়েছেন যার গুরুত্ব এখন পর্যন্ত আমাদের সমাজে। উনি একটা কথা বলেছেন, কমিটমেন্ট দিয়েছেন, তারপরে শেষে একটা কমেন্ট করেছেন এবং সেটা ফলো করা হয়েছে এবং তার প্রেক্ষিতে সরকারি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অথবা সরকারি কোনো সিদ্ধান্ত রহিত করা হয়েছে, এরকম একটা সিঙ্গেল উদাহরণ নেই। কিন্তু উনি বিশ্ববাসীকে তো জানালেন নির্বাচন হবে ফেব্রুয়ারি। বিশ্বকে জানিয়ে লাভকে? আমাদের দেশে ময়নার মা বিশ্বাস করছে এই যে আমাদের দেশের লেদু গেদু ধলা, এবং এই যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব উনি বলেছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘে যথেষ্ট শক্তিশালী ভাষণ দিয়ে। আপনি মির্জা ফখরুল সাহেবের মানে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গেছেন, উনি অবশ্যই ওনার যে বয়স 80 বছর বয়স, ওনার বয়স 86 বছর, কাজেই 80 বছরের লোক খুব ভালো করে জানে 86 বছর বয়সের কতটা শক্তি থাকতে পারে। কিন্তু আমাদের বাস্তবতা হলো যে, এবং নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, নিশ্চিত যে ফেব্রুয়ারিতে হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদি মির্জা ফখরুল সাহেবের কথাটাকে আপনি অমোঘ ধরেন যে ওটাই মানে যাকে বলা হয় সফলতার মাপকাঠি, তাহলে মনে করবেন যে বিএনপি 2006 সন থেকে আজ অবধি যে ভুলগুলো করেছে এবং যে পরিণতি তারা ভোগ করেছে, এর সাথে বড় এবং ভয়ঙ্কর এবং নিকৃষ্ট পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। এর কারণ হলো এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগ জমানাতে বলা হয়েছে, 2018-তে বলা হয়েছে, 14 থেকে এখন পর্যন্ত এই কালকে আন্দোলন করব, কালকে ওইটা করব, আমরা বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ, মানে গান্ধীবাদী যে জিনিসগুলো। শুনুন, রাজনীতিতে আসলে হাতে পায়ে ধরে কোনো কিছু হয় না, এখানে সব কিছুই আপনাকে অর্জন করতে হয়। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বিএনপি এবং জামাত, এই 3টি বৃহৎ দল, কিংবা এই যাকে বলা হয় এনসিপি, আপনি তাদেরকে যার যার ধর্মগ্রন্থ নিয়ে আসেন, ত্রিপিটক, বাইবেল, পবিত্র কোরআন, তারা হাত দিয়ে বলুক যে 4 তারিখ পর্যন্ত তারা কেউ কল্পনা করেছে যে আগামীতে যে এখন তারা যে ভোগ করেছে এই অবস্থায় তারা আসবে? কেউ না, নো ওয়ান। তারা সারা জীবন শুধু কল্পনা করেছে শেখ হাসিনা কবে মরবে, এবং তারা মারতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে দায়িত্ব দিয়েছে। 4 তারিখে তো জনাব নাহিদ বলেছেন যে না, ওটা তো আমরা অনেকেই বলেছি, আমরা তো একা একা বলে, প্রিন্স ভাইরে আমি কতবার মন্ত্রী বানাইছি, উনিও তো আমাকে অনেকবার মন্ত্রী বানাইছে একা একা, রনি ভাই মন্ত্রী হয়ে যাবেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু বাস্তবতা হলো যে মন্ত্রী হয়তো দূরের কথা, আমরা একটা পুলিশের বাঁশি শুনলে থরথর করে কেঁপে উঠতাম। রাত্রি যদি মানে সেই আগস্ট মাসের 1 তারিখে 2 তারিখে যদি প্রিন্স ভাইয়ের বাসার সামনে 3-4টা পুলিশ ঘোরাফেরা করতো, পুরো বাসায় কেয়ামত হয়ে যেত সঙ্গে সঙ্গে। খাওয়া দাওয়া বন্ধ, তাড়াতাড়ি মতো লাইট বন্ধ করো, আর এটা বাসিয়ে নাম একটু কান্নাকাটি করি, এই অবস্থা ছিল রিয়েলিটি। এবং এটা মির্জা ফখরুলের সেম অবস্থা। যারা জেলে ছিল, জেলে বসে তারা কাঁপছে, আর জেলের বাইরে ছিল তারা আরও বেশি কেঁপেছে। তো সেখানে তারা যা কিছু পেয়েছে আনএক্সপেক্টেড। তো এই আনএক্সপেক্টেড যখন আপনি কোনো কিছু পাবেন, সেটার মূল্যায়ন করার মতো মানে শক্তি 99.99% লোকের থাকে না। যারা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিতভাবে কিছু হয়, এবং অপ্রত্যাশিতভাবে কোনো নিয়ামত যদি আসে, কোনো পুরস্কার আসে, ওটা প্রায় অবমূল্যায়িত হয়, নষ্ট হয়। সবরে মেওয়া ফলে। তো একজন বলতেছিল যে বেশি সবর করলে মেওয়া পচে যায়। তো এখন আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যে মেওয়াটা দিছে, এটা এখন পচনশীল অবস্থায় রয়ে গেছে। আর এই পচনশীল অবস্থার কারণে প্রত্যেকটা মানুষ যে কথা বলছে, অঙ্গভঙ্গি করছে এবং যে শব্দ উচ্চারণ করছে, এটা রীতিমতো দূষণ তৈরি করছে। এত ভীষণ দূষণ তৈরি করছে যেটা আমরা সাধারণ জনগণ যা দেখছি আমাদের ভালো লাগছে না। এদের কথা শুনতে ভালো লাগছে না, এদের আর্ট, অ্যাটিটিউড, কথাবার্তা, কর্মকাণ্ড কোনো কিছু ভালো লাগছে না। আমরা বিশ্বাস করেন সবাইকে অশান্তির মধ্যে আছি এদেশের মানুষ। এইখানে আপনি একজন লোক ডেকে আনেন, এনে যে এবং এই যে দেখেন ওদের প্রেস উইংসের লোকটা বলেন যে ভাই ঠিক আছে, আপনি একটু কাবার শরীফ আপনাকে নিয়ে যাব, ভাড়া গোলাম মোল্লা রনি দেবে। আপনি
কাবা শরীফ ধরে বলেন তো আপনি খুব সুখে আছেন কিনা, শান্তিতে আছেন কিনা। যদি বলতে পারে তখন আপনি আমাকে এসে বলবেন, বলতে পারবে না তারা। তো এই যে বাস্তবতা, রিয়েলিটি, নোবডি ইজ হ্যাপি। এখানে সবাই অভিনয় করছে, এখানে সবাই একে অপরকে ঠকানোর জন্য কথাবার্তা বলছে এবং সবাই পালানোর জায়গা খুঁজছে, সবাই নিরাপদ আশ্রয় করছে। তারা কি করে মানে যেখানে বাংলাদেশে আপনার এই অফিসের সামনের একটা চায়ের দোকানদার বিশ্বাস করে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, যেখানে আপনার ড্রাইভার দারোয়ান জানে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদৌ হবে কি হবে না, সেখানে ডোনাল্ড ট্রাম্প জানলেই কি না জানলে কি উনি কি মক্কা শরীফকে নির্বাচন করবেন নাকি, বা উনি কি গিয়া নিউ ইয়র্কে নির্বাচন করবেন নাকি? তো এখন উনি নির্বাচন করবেন বাংলাদেশে। বাংলাদেশের লোকের কোনো খোঁজ খবর নাই,